আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তা কেমন ঘুম হলো? সাদিয়া, কাজটা কি ঠিক হয়েছে? তুমি কোনটার কথা বলছো? সাদিয়া, আমি মজা করছি না। ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। এখন চলো দুজন বাহির থেকে ঘুরে আসি। চলো। দুজনে বাহিরে কিছুক্ষণ ঘুরে আবার বাসায় চলে আসলাম। দেখতে দেখতে 1 মাস চলে গেল। এর ভিতরে সাদিয়ার সাথে আরও 2বার মেলামেশা হয়েছে আমার। মামা মামি কিছুদিনের জন্য বাহিরে ঘুরতে গেছে। আমি রুমে বসে আছি। কিছুক্ষণ পর সাদিয়া কফি নিয়ে আসলো। এত বসে বসে কি চিন্তা করো? কফি হাতে দিয়ে আমার পাশে বসলো। আমরা কি কাজটা ঠিক করছি? যদি মামা মামি জানে তাহলে অনেক কষ্ট পাবে। তুমি চিন্তা করো না, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। মা বাবাকে হারিয়েছি, কিন্তু তোমাদের হারাতে চাই না। এসব কথা বাদ দাও তো, এখন আমাকে একটু জড়িয়ে ধরো। আসো। তারপর সাদিয়াকে জড়িয়ে ধরলাম। আচ্ছা, আমাদের ছেলে হবে না মেয়ে হবে? আমাদের মেয়ে হবে। না, আমি তোমার মতো একটা ছেলে চাই। ঠিক আছে, আল্লাহ যা দেয় তাতেই খুশি। তা ছেলে হলে কি নাম রাখবে আর মেয়ে হলে কি নাম রাখবে? মেয়ে হলে ফারিয়া আর ছেলে হলে জিসান। অনেক সুন্দর নাম। ঠিক আছে, তাহলে এই নাম রাখবো। সন্ধ্যায় আমি একটু বাসার বাইরে গেলাম সাদিয়ার জন্য ফুচকা আনার জন্য। ফুচকা নিয়ে আসতেই হঠাৎ কে যেন পিছন থেকে একটা বাড়ি মারল মাথায়। আমি সাথে সাথে মাটিতে পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। যখন চোখ খুললাম দেখি সকাল হয়ে গেছে। আমি বাসা থেকে কিছুটা দূরে পড়ে আছি। মাথা অনেক ব্যথা করছে। অনেক কষ্টে বাসায় গেলাম। কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর সাদিয়া এসে দরজা খুলে দিল। যেই না ভিতরে পা দিতে দিব তখন সাদিয়া বলল, খবরদার তুই ভেতরে আসবি না। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? সারা রাত কোথায় ছিলি? গতকাল তোমার জন্য ফুচকা আনতে গিয়েছিলাম। আসার টাইমে কে যেন আমাকে পিছন থেকে একটা বাড়ি মারলো। তারপর আমার কিছুই মনে নেই। বাহ বাহ, তুই আমার সাথে মিথ্যা কথা বলতে শিখে গেছিস। আমি মিথ্যা বলছি না, আমি সব সত্যি বলছি। তাই না? তাহলে এগুলো কি? কিছু ছবি আমার দিকে ছুঁড়ে মারে। আমি ছবিগুলোর দিকে তাকিয়ে মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি একটা মেয়ের সাথে আমি উলঙ্গ অবস্থায় জড়িয়ে ধরে আছি। সাদিয়া, বিশ্বাস করো, এইসব সব সাজানো নাটক। আমি কোনো মেয়ের সাথে এরকম করি নাই। কুত্তার বাচ্চা, তোকে আমি বিশ্বাস করছিলাম। আমি মনে করছিলাম তোর মতো ভালো ছেলে হয় না। কেন রে, আমি কি তোকে মজা দিতে পারি না, যার কারণে অন্য মেয়ের সাথে রাত কাটিয়ে আসলি? বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানি না। তোকে বিশ্বাস করব আমি? একবার তোকে বিশ্বাস করে আমার জীবনের বড় ভুল করছি। তুই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো বিশ্বাসঘাতকের স্থান এই বাড়িতে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো, সত্য একদিন প্রকাশ হবেই। সেদিন আমাকে 1000বার খুঁজেও কোথাও পাবে না। বলে আমার রুমে চলে গেলাম। আমার জামা কাপড় নিয়ে আমি বাসা থেকে বেরিয়ে আসলাম। সাদিয়ার দিকে তাকিয়ে দেখি অন্যদিকে তাকিয়ে কান্না করছে। বাসা থেকে বেরিয়ে কলেজে চলে গেলাম। টিসি নিয়ে সোজা বাস কাউন্টারে চলে আসলাম। যাওয়ার মতো কোনো জায়গাই নাই। পরে চিন্তা করলাম নিজের বাড়িতে চলে যাই। বাড়িটা খালি পড়ে আছে। তারপর টিকিট কেটে বাসে উঠে বসলাম। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। প্রায় 5 ঘন্টা পর নিজের শহরে বাস এসে থামলো। বাস থেকে নেমে একটা রিকশার জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ পিছন থেকে রাফি ঘাড়ে হাত দিয়ে বলল, তুই রাসেল না? কেমন আছিস? আমি ভালো আছি। তোকে অনেকদিন পর দেখলাম। এতদিন কোথায় ছিলি? বাবা মা মারা যাওয়ার পর মামার বাসায় ছিলাম। তা হঠাৎ নিজের শহরে? এখন থেকে এখানে থাকবো। তোর চেহারা দিকে বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে আমাকে বল। আগে বাসায় চল, তারপর সব বলছি। ঠিক আছে, চল। তারপর একটা রিকশা নিয়ে দুজনে আমার বাসায় চলে আসলাম। বাসার চাবি আমার ব্যাগেই ছিল। চাবি বের করে তালা খুলে ভিতরে ঢুকলাম। বাসাটা অপরিষ্কার হয়ে আছে। দুজনে মিলে বাসাটা পরিষ্কার করলাম। তারপর ফ্রেশ হয়ে দুজনে বাইরে এসে খাবার খেয়ে বাসায় চলে আসলাম। এবার বল কি হয়েছে। তাহলে শোন। তারপর আমি রাফিকে সব কিছু খুলে বললাম। এটা কেউ তোর সাথে করেছে? তোর জানা মতে তোর সাথে কারো কিছু হয়েছে? রিয়া নামে একটা ফ্রেন্ড ছিল, ও আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তাকে না করে দিছি। সে আমাকে বলেছে সে যদি আমাকে না পায় তাহলে কারো হতেই দিবে না। তাহলে এই কাজ ও ছাড়া আর কেউ করে নাই? আচ্ছা, ওসব বাদ দে। নিজের আপন মানুষ বিশ্বাস করলো না, ওর কথা বলে কি লাভ? তাই এখন কি করবি? আগে পড়ালেখা শেষ করি, তারপর একটা চাকরি করব। আপনারা হয়তো ভাবছেন আমি টাকা পাবো কোথায়। আসলে বাবা যা রেখে গেছে তা দিয়ে আজীবন চলে যাবে।
আমার নিজের জমানো কিছু টাকা আছে, আর ব্যাংকে আমার নামে কিছু টাকা আছে। তাহলে কালকে আমার সাথে গিয়ে কলেজে ভর্তি হয়ে আসিস, আমি যে কলেজে পড়ি। ঠিক আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে নাস্তা করে কলেজে চলে গেলাম। আসলে রাফি আমাকে গতকাল কলেজের নাম বলে দিছে। গেট দিয়ে ঢুকে ভিতরে গেলাম। রাফি আমাকে দেখে আমার কাছে আসলো। চল অফিসে। চল। তারপর দুজন অফিস রুমে গেলাম। ভর্তি হয়ে বাইরে চলে আসলাম। দেখতে দেখতে পড়ালেখা শেষ করে ফেললাম। বেশি বড় করলাম না, এখন একটা অফিসে চাকরি করি। বেতন মোটামুটি ভালো। আজকে অনেকটা বছর হয়ে গেছে। সাদিয়ার কথা রাত হলে মনে পড়ে। থাক সে সুখে, তার জন্য আমি দোয়া করি। অফিসে চাকরি করি আজ 2 মাস হয়েছে। বস অনেক ভালো। আমার কাজ দেখে আমাকে ওপরের লেভেলে কাজ দিছে। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। নিজের ডেস্কে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ পিয়ন চাচা এসে বলল, রাসেল বাবা, তোমাকে বস ডাকছে। ঠিক আছে চাচা, আপনি যান, আমি আসছি। চাচা কোনো কথা না বলে চলে গেল। আমি আর বসে না থেকে বসের কেবিনের সামনে গিয়ে বললাম, স্যার আসবো? আসো। স্যার আমাকে ডেকেছেন? তোমাকে কত করে বলি আমাকে স্যার বলবে না, আমাকে আঙ্কেল বলে ডাকবে। ঠিক আছে আঙ্কেল, এবার চলুন। কেন ডেকেছেন? আমাদের একটা প্রজেক্টের জন্য তোমাকে এই জায়গায় যেতে হবে। জায়গার নাম শুনে বুকটা কেঁপে উঠল। চিরচেনা সেই শহর। আঙ্কেল, কতদিন লাগবে? প্রজেক্টটা অনেক বড়, 1 মাসের মতো লাগবে। আমার বিশ্বাস তুমি এই কাজ নিজের মতো করে করবে। ঠিক আছে আঙ্কেল, তা কখন যেতে হবে? তুমি কালকে সকালে রওনা দাও, আর অফিস থেকে তোমাকে একটা গাড়ি দেওয়া হবে। ওকে আঙ্কেল, তাহলে আমি এখন গিয়ে হাতের কাজগুলো শেষ করি। তোমার এখন কোনো কাজ করা লাগবে না, তুমি বাসায় চলে যাও, সব কিছু রেডি করো। আর অফিসের বাইরে গাড়ি রাখা আছে, তুমি নিয়ে যেও। ঠিক আছে আঙ্কেল, আমি এখন আসি। সালাম দিয়ে বেরিয়ে আসলাম। অফিস থেকে বাইরে এসে দেখি অনেক সুন্দর একটা গাড়ি অফিস থেকে দিয়েছে। আসার টাইমে বস চাবি দিয়ে দিছে। আমাকে রাফি গাড়ি চালানো শিখাইছে। কলেজে থাকাকালীন গাড়িতে উঠে গাড়ি চালিয়ে মার্কেটে চলে গেলাম। কিছু মার্কেট করে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিলাম। রহিমা খালা এসে দরজা খুলে দিল। আমি ভিতরে গিয়ে রুমে চলে গেলাম। সকালে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গাড়ি চালিয়ে ঠিকানা মতো যেতে লাগলাম। 5 ঘন্টা পর চিরচেনা সেই শহরে চলে আসলাম। আগের থেকে সব চেঞ্জ হয়ে গেছে। আমি একটা হোটেলে উঠলাম। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাইরে হাঁটতে বের হলাম। কালকে যে অফিসের কথা বলেছে সেই অফিসে যাব। চিরচেনা সেই পার্কে গেলাম। একটা খালি জায়গায় বসে চারপাশে দেখতে লাগলাম। কিছুক্ষণ থেকে পার্ক থেকে বেরিয়ে আসতেই সামনে দেখি একটা বাচ্চা মেয়ে রাস্তার মাঝে চলে এসেছে। অপর দিক থেকে একটা গাড়ি আসছে। আমি দৌড়ে গিয়ে মেয়েটাকে নিয়ে রাস্তার পাশে ঝাঁপিয়ে পড়লাম। তুমি একা একা রাস্তার মাঝখানে চলে আসলে কেন? আপু, তুমি এতদিন পরে কোথায় থেকে আসলে? কে তোমার আব্বু? তুমি আমার আব্বু। তোমার কথা ভুল হচ্ছে। আমি তোমাকে দুর্ঘটনা থেকে বাঁচিয়েছি। না, তুমি আমার আব্বু। আমি তোমাকে দেখেছি। আম্মু প্রতিদিন তোমার ছবি বুকে নিয়ে কান্না করে। কোথায় তোমার আম্মু? তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। হঠাৎ বস ফোন দিছে, তাই কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসায় এসে কাগজপত্র সব ঠিক করে রাখলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। ভিতরে ঢুকে পিয়নকে জিজ্ঞেস করলাম, বসের কেবিন কোনটা? পিয়ন আমাকে বসের কেবিন দেখিয়ে দিল। আমি কেবিনের সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, ভিতরে আসতে পারি? আসুন। মেয়ে কণ্ঠ, তাহলে বস মেয়ে, আমি কি বসতে পারি? জি বসুন। আসলে আমি এই অফিস থেকে আসছি একটা প্রজেক্টের ব্যাপারে। তারপর মেয়েটা মাথাটা ওপরে ওঠায়। তাকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম। সে আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। ঠিকই ধরেছেন, ই আর কেউ নয়, সাদিয়া। আগের থেকে অনেক শুকিয়ে গেছে। রাসেল, তুমি এত বছর কোথায় ছিলে? তোমাকে আমি এমন কোনো জায়গা নাই খুঁজি নাই। কেন? একটা ধোঁকাবাজকে খুঁজে লাভ কি? তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে এসব সাজানোর নাটক ছিল, সব ছিল রিয়ার নাটক। আপনি কি করে বুঝলেন? আসলে তুমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর যে মেয়েটার সাথে তোমার ছবি দেখছি, তার সাথে দেখা হলো। তারপর তোমার কথা জিজ্ঞেস করলাম। পরে মেয়েটা আমাকে সব খুলে বলে এটা রিয়া তাকে দিয়ে করিয়েছে। এখন তো সত্য জেনে গেছেন, তাহলে আমাকে খুঁজতে আসেন কেন? আমি তো একটা প্রতারক, ভালোবাসায় নিয়ে ছিনিমিনি খেলি। তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসতে তাহলে জিনিসটা যাচাই করে দেখতে। হঠাৎ সে গতকালের বাচ্চা মেয়েটা এসে বলল, আব্বু, তুমি গতকাল আমাকে রেখে কোথায় চলে গেলে? মামুনি, তোমার কথা ভুল হচ্ছে। হুট,
ঠিক কথা বলছে, ও তোমার মেয়ে ফারিয়া। কি? ও আমার মেয়ে? তাহলে আপনি এখন বিয়ে করেন নাই? আমার তো বিয়ে হয়ে গেছে তোমার সাথে, তাহলে আমি আবার বিয়ে করব তুমি ভাবলে কি করে? মামা মামি কোথায়? তারা কেমন আছে? আব্বু কিছুটা অসুস্থ, তাই আমি অফিসের দায়িত্ব নিই। আর আম্মু আছে ভালো। প্লিজ রাসেল, আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে তুমি যা বলবে আমি তাই করব, তোমার কথার অবাধ্য হব না। ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। এবার যদি ভুল করো তাহলে আমাকে সারা জীবনের জন্য হারাবে। না না, আমি তোমাকে হারাতে চাই না। এতগুলো বছর অনেক কষ্টে কাটিয়েছি, আমি আর পারবো না। তাহলে চলো, এখন তোমাদের বাসায় যাব। ঠিক আছে চলো। তারপর আমি, সাদিয়া আর আমার মেয়ে অফিস থেকে বাইরে এসে আমার গাড়িতে করে মামার বাসায় যেতে লাগলাম। মামা মামি আমাদের বিষয় জানার পর কি বলল আর কি আমাকে না দেখে কি বলল। তোমাকে যখন বাসা থেকে বের করে দেই, হঠাৎ আমার মাথা ঘুরে পড়ে যায়। তারপর বাসায় কাজের লোকেরা অ্যাম্বুলেন্স খবর দেয়। 10 মিনিটে অ্যাম্বুলেন্স চলে আসে। তারপর দ্রুত হসপিটালে চলে আসে। ডাক্তার আমাকে দেখে বলল আমি মা হতে চলেছি। মামা মামিকে খবর দেয় নাই কেউ? আব্বু আম্মুকে কাজের লোকেরা বলে দিছে। তারা সেদিন রাতে রওনা দিয়ে হাসপাতালে চলে আসছে। ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে আমি মা হতে চলেছি। তারপর তারা আমাকে এসে কি বলল? বলল এ বাচ্চার বাবাকে। তখন তুমি কি বললে? তখন আমি তোমার আর আমার সব কথা খুলে বললাম। আব্বু আম্মু অনেক খুশি হয়েছেন, কিন্তু যখন তোমার কথা জিজ্ঞেস করলো আমি মাথা নিচু করে ফেললাম। অনেক জোরাজোরিতে বলে দিলাম তোমাকে আমি বাসা থেকে বের করে দিছি। কি কারণে বের করে দিছো সেটা জানতে চাইনি? আমি সব খুলে বলছি। পরে আর কোনো কথা বলে নাই। কিছুদিন পর যখন সত্যটা জানতে পারছে, তখন তোমাকে অনেক জায়গায় খুঁজেছে, কিন্তু কোথাও পাইনি। আমি তোমাদের বাসা থেকে নিজের বাসায় গেছি, তারপর সব খুলে বললাম। আমি না হয় ভুল বুঝে তাড়িয়ে দিছি, কিন্তু তোমার একবারও আমার কথা মনে পড়ে নাই। উনি তোমাকে প্রতিদিন রাতে ঘুমের ঘরেই পড়ে, কিন্তু চাইলে তো আর তোমার কাছে ছুটে আসতে পারি না। সব আমার দোষ। আমি যদি তোমাকে ভুল না বুঝতাম তাহলে এতটা বছর কষ্ট করতে হতো না। কান্না করো না, এখন তো আমি এসেছি, সবকিছু ঠিক হয়ে যাবে আগের মতো। আব্বু আম্মু আমাকে অনেকবার বলেছে বিয়ে করার জন্য, কিন্তু আমার এক কথা, আমি বিয়ে করব না। তোমার জন্য মরণ পর্যন্ত অপেক্ষা করব। তারপর থেকে বিয়ের কথা বলে নাই। হঠাৎ রাস্তার পাশে একজনকে দেখে গাড়ি দাঁড় করালাম। গাড়ি থামালে কেন? ও পাশে তাকিয়ে দেখ। ও তো রিয়া। তাকে একটা শিক্ষা দিয়ে আসো, যাও। তুমি ফারিয়াকে কোলে নাও, আমি আজকে ওকে জন্মের শিক্ষা দিয়ে আসছি। বলে ফারিয়াকে আমার কোলে দিয়ে গাড়ি থেকে নেমে রিয়ার সামনে গিয়ে পা থেকে জুতা খুলে ঠাস করে গালে মারতে লাগলো। রাস্তার সব মানুষ তাকিয়ে আছে। কিছু মানুষ জিজ্ঞেস করছে কেন মারছে। তখন সাদিয়া সব খুলে বলল। সবাই বলতে লাগলো তাকে পুলিশে দেওয়ার জন্য। তারপর সাদিয়া বলল, ওকে যে শিক্ষা দিছি আশা করি এরকম কাজ করতে গেলে 100 বার ভাববে। পুলিশে দেওয়ার দরকার নাই। শুধু একটা কথা বলি, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। বলে গাড়িতে উঠে গেল। রিয়া মাথা নিচু করে কান্না করছে আর আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আমি একটা মুচকি হাসি দিয়ে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর মামার বাসায় চলে আসলাম। সাদিয়া নেমে গেল ফারিয়াকে নিয়ে। আমি গাড়ি পার্কিং করে এসে একসাথে দরজায় গিয়ে দাঁড়ালাম। সাদিয়া কলিং বেল চাপ দিল। বুয়া এসে দরজা খুলে দিল। ভিতরে ঢুকে মামা মামির রুমে গেলাম। দেখি মামা শুয়ে আছে আর মামি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আব্বু আম্মু দেখো কাকে নিয়ে আসছি। মামা মামি দরজায় তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। মামি আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। রাসেল, তুই কোথায় ছিলি? এতটা বছর পর কোথায় থেকে আসলি? তোর কি আমাদের কথা একবারও মনে পড়ে নাই? মনে তো পড়েছে, কিন্তু একটা মিথ্যা নাটকের কারণে আসতে পারি নাই। এদিকে আয়। আমি মামার পাশে গিয়ে বিছানায় বসলাম। কিরে, আমরা কি কখনো তোকে অন্য চোখে দেখেছি? তোকে আমি নিজের ছেলের মতো দেখেছি। সাদিয়া না হয় ভুল করেছে, আমরা কি ভুল করেছি তোর সাথে? আমাদের ভুলে এতটা বছর কেমনে থাকলি? আচ্ছা, ওসব নিয়ে আর কথা না বলাই ভালো। এখন মামা, তোমার শরীরের কি অবস্থা? আগে ভালো ছিলাম না, এখন অনেক ভালো আছি তোকে দেখে। আর তোদের বিয়ে আমি আর তোর মামি আগে থেকে ঠিক করে রেখেছি, কিন্তু তোরা আমাদের না জানিয়ে করে ফেলেছিস। যাক ওসব কথা, এখন রুমে যা, ফ্রেশ হয়ে খাবার খেতে আসো। আজ সবাই একসাথে খাবার খাবো। ঠিক আছে মামা। মামা কি, এখন থেকে বাবা বলে ডাকবে? ঠিক আছে বাবা। তারপর সাদিয়া আর আমি রুমে চলে আসলাম। রুমটা আগের মতোই আছে। ফারিয়া তার দাদা দাদির কাছে রয়ে গেছে। হঠাৎ সাদিয়া দরজা বন্ধ করে দিল। কি ব্যাপার, তুমি দরজা বন্ধ করলে কেন? কেন তুমি বোঝো না? জানলে কি আর বলতাম। আজকে এতটা বছরের ভালোবাসা সব উজাড় করে দেব। এখন না, কেউ আসলে দেখে যাবে। আমি এত কিছু শুনতে চাই না। আমার আরেকটা ছেলে লাগবে। ঠিক আমার না অনেক খিদে পেয়েছে, খাবার খেয়ে আসি তারপর। আছে,
চলো দুজনে একসাথে ফ্রেশ হব। চলো। তারপর দুজনে ফ্রেশ হয়ে এসে খাবার খেতে চলে গেলাম। খাবার খেয়ে এসে দুজনে রুমে চলে আসলাম। ফারিয়াকে তার দাদা দাদির কাছে রেখে আসছে। রুমে এসে সাদিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এমনভাবে ধরে আসছে যেন ছেড়ে দিলে আমি হারিয়ে যাব। আমার না এখন খেতে মন চাচ্ছে। তোমাকে ধরে রাখছে কে? বলতে দেরি আমি সাদিয়ার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। দুজন দুজনকে পাগলের মতো কিস করতে লাগলাম। আস্তে আস্তে তার পুরো শরীরে কিস করতে লাগলাম। তারপর মিশন শুরু করে দিলাম। আরে ভাই, মিশন কি আমি তো নিজেই জানি না। যারা বিয়ে করছেন তারা জানেন, যারা সিঙ্গেল আছো তারা বিয়ে করার পর জেনে যাবে। এখন আমি মামার অফিসে দেখাশোনা করি, আর সাদিয়া বাসায় সবার খেয়াল রাখে। আমি আগের চাকরিটা ছেড়ে দিয়েছি। বস কিছু বলে নাই, বরং অনেক খুশি হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি। মেয়েরা ভুলাতে পারে ছেলেদের মন মিষ্টি কথার ছলে, তারা নিমিষেই ভাসাতে পারে সুখের সাগরে। তারাই আবার ডুবিয়ে মারে চোখের নোনা জলে। খেলতে পারে সুন্দর করে নিঠুর প্রেমের খেলা, দিতে পারে হৃদয় জুড়ে মিছে প্রেমের জ্বালা। প্রেম হলো সরল অঙ্কের মতো। সরল অঙ্কে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ ও বন্ধনী থাকে, তেমনি প্রেমেও থাকে হাসি ঠাট্টা মান অভিমান বিরহ বিচ্ছেদ অনাবিল সুখ আর না পাওয়ার সীমাহীন বেদনা।